চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ। বাংলাদেশের পরিস্থিতি দেখে আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কথাই ধার করতে হয়। একদিকে বাংলাদেশের মৌলবাদীরা যখন ভারত বিদ্বেষে ইন্ধন দিয়ে চলেছে, তাতে এবার যোগ দিল পাকিস্তানের মৌলবাদীরা। এমনকি পরমাণু যুদ্ধের হুমকি দিতেও পিছপা হচ্ছে না তারা। ওই যে বলে না, রতনে রতন চেনে। এই নিয়েই প্রথম প্রশ্ন। পাকিস্তানের কাছে যে পরমাণু বোমা আছে সেগুলো বাংলাদেশের। কেউ বাংলাদেশের দিকে তাকালে চোখ উপড়ে নেব। সরাসরি ভারতকে হুমকি পাকিস্তানের কট্টরপন্থী নেতার। এবার বাংলাদেশকে সামনে রেখে ভারতের পূর্ব প্রান্তে কি ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান? দ্বিতীয় প্রশ্ন। এবার উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যকে নিয়ে নতুন সীমানা তৈরির হুমকি বাংলাদেশের মৌলবাদী নেতার। শায়েস্তার উপায় জানা আছে, 2টো যুদ্ধবিমানই যথেষ্ট, হুঙ্কার শুভেন্দু অধিকারী। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের সমস্যা থেকে নজর ঘোরাতেই ওপারের এই যুদ্ধজিগির। তৃতীয় প্রশ্ন। বাংলা, বিহার, উড়িষ্যা নেবেন আর আমরা ললিপপ খাবো, এটা ভাববেন না। গতকাল বলেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশও আমলকি চুষবে না। আজ পাল্টা হুঁশিয়ারি সেই বিএনপি নেতা রুহুল রিজভী। বাংলাদেশে এবার মৌলবাদীদের নিশানায় মমতা, অস্বস্তি বাড়ল বিজেপি। চতুর্থ প্রশ্ন। রিজভীর নতুন নাটক। স্ত্রীর ভারতীয় শাড়ির পর এবার জয়পুরি বেড কভার পোড়ালেন বিএনপি নেতা। বললেন নিউ মার্কেট নাকি এখন বন্ধ, অথচ সেই নিউ মার্কেটেই দেদার কেনাকাটা করছেন বাংলাদেশিরা। ভারতকে বয়কট করে আদৌ টিকতে পারবে বাংলাদেশ? পঞ্চম প্রশ্ন। সীমান্ত পেরিয়ে মেঘালয়ে লুটপাট করে নিউ টাউনে লুকিয়ে বাংলাদেশি লুটেরার দল। 4 জনকে গ্রেফতার করল মেঘালয় পুলিশ। সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও কি করে হলো অনুপ্রবেশ? অস্থির বাংলাদেশ কি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার জন্য বড় চিন্তার কারণ হচ্ছে? ষষ্ঠ প্রশ্ন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন মুর্শিদাবাদে তৈরি হবে বাবরি মসজিদ। এবার সেই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। ওপারের অশান্তির আবহে এপারেও কি মাথাচাড়া দিচ্ছে মেরুকরণের রাজনীতি? তবে শুরুতেই আজ দেখাবো বাংলাদেশের মৌলবাদীদের পাশে পাকিস্তানের ষড়যন্ত্রীরা, কার্যত পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। মৌলবাদী কট্টরপন্থীদের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে বাংলাদেশের। ইতিহাস ভুলে ভারতই এখন বাংলাদেশের শত্রু আর বন্ধু পাকিস্তান। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তানের এক কট্টরপন্থী নেতা। উঠে এলো পরমাণু অস্ত্রের হুমকি। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह, अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता। পাকিস্তানে আমরা যত জানি সিচুয়েশন ওখানে এত খারাপ কি ওখানকার নিজে লোক আটা চাল ডালের জন্য ওখানে প্রবলেম আছে। যে মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলন করে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, যে মুক্তিযুদ্ধের সময় প্রায় 2 লক্ষ বাঙালি নারীর সম্ভ্রম লুট করা হয়েছিল, লক্ষ লক্ষ বাঙালিকে খুন করেছিল পাকিস্তানি সেনা, এখন সেই বাংলাদেশের বুকে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালিত হচ্ছে। পাকিস্তানের জনক জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণার দাবি উঠছে। পাকিস্তান থেকে প্রথমবার চট্টগ্রামে সরাসরি জাহাজ আসছে। পাকিস্তানিদের ভিসার শর্ত শিথিল করেছে ইউনূস সরকার। আর তার পরিবর্তে পাকিস্তানের কট্টরপন্থী নেতা বাংলাদেশের হাতে পাকিস্তানের পরমাণু বোমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। গবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী বলে একটা কথা আছে, যে এক তো হচ্ছে পাকিস্তান একটি প্রায় কাঙালি দেশ হয়ে গেছে, আর এখানে আমাদের বাংলাদেশ, তো এরা দুজনে মিলে কি ঘট পোকাচ্ছে জানি না। ভারতের চিন্তা নেই, ভারত অনেক বড় মহাশক্তি। ওরা ভারতকে নানাভাবে প্রভোক করছে এবং ওরা চাইছে ভারত যদি একটু প্রভোকেশনে পা দেয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া যাবে এবং তারপরে আরেকটা পাকিস্তান বানিয়ে দেওয়া যাবে। সম্প্রতি ঘোর ভারত বিদ্বেষী বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি করার পরামর্শও দিয়েছেন। তার কথায় পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করা হোক যাতে বাংলাদেশ চাইলেই পাকিস্তান বোমা নিয়ে এগিয়ে আসে। পাকিস্তান বন্ধু হিসেবে খুবই ভরসাযোগ্য, এটা আমি আপনাদের বলে দিচ্ছি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর সমীক্ষা অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের অস্ত্রাগারে 172টি পরমাণু অস্ত্র রয়েছে। সেখানে পাকিস্তানের কাছে রয়েছে 170টি পরমাণু অস্ত্র। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। দেখুন, গোটা বিষয়টা যেদিকে এগোচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের এই উপমহাদেশকে অশান্ত করার ছক কষা হয়েছে। প্রথমে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলমালের আবহে প্রবল ভারত বিদ্বেষকে জাগিয়ে তোলা হলো। হিন্দুদের ওপর পরের পর আক্রমণ, ইসকন সেন্টারে ভাঙচুর, ইসকন ভক্তদের ওপর অত্যাচার, এমনকি বৌদ্ধ অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের ওপর নির্যাতন শুরু হলো বাংলাদেশে। লক্ষ্য করুন, পাশাপাশি পরিকল্পনা করে চাগিয়ে তোলা হচ্ছে জিঙ্গোইজম, উগ্র জাতীয়তাবাদ, যা ক্রমশ চেহারা নিচ্ছে একটা যুদ্ধজিগিরে। ঠিক এই পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানে প্রথমেই আসবো প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে। ব্রিগেডিয়ার সান্যাল, প্রথমে যেটা জানতে চাইবো, আপনি সম্ভবত 2010 পর্যন্ত ফোর্ট উইলিয়ামের বেঙ্গল এরিয়ার দায়িত্বে ছিলেন। আমি 1971 বাদ দিচ্ছি, তারপরেও আমাদের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত নিয়মিত যোগাযোগ, একেবারে স্মুথ কোঅর্ডিনেশন ছিল। সেইখান থেকে আজকে দেখুন যে একদিকে সম্পূর্ণ বিচ্যুতি ঘটে গেছে, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে পাকিস্তানের মৌলবাদী আর বাংলাদেশের মৌলবাদী, এমনকি প্রকাশ্যে পরমাণু বোমা নিয়ে নানা কথা হচ্ছে। আমি বলছি, এখনও কি ভারতবর্ষে রিয়্যাক্ট করার সময় আসেনি? দেখুন, বাংলাদেশ আর্মড ফোর্সেস অফিসার্স ইন্ডিয়ান আমাদের রেজিমেন্টাল সেন্টার্সে আর ট্রেনিং সেন্টার্সে ট্রেনিং করেছে। আমি যখন স্কুল অফ আর্টিলারিতে একটা কোর্স করছিলাম, ওখান থেকে 4-5টা বাংলাদেশ অফিসার ছিল। আচ্ছা, বাংলাদেশের মানে তাদের ট্রেনিংও এখানে? হ্যাঁ, ইন্ডিয়াতে হয়েছে। বাংলাদেশের যে 3-4টে চিফ আগে, সে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে NDC কোর্স করেছে। আর যখন ও এয়ার চিফ ছিল, আমাদের NDC টিম ফরেন কান্ট্রিজে ট্যুর করতে যায়, ওর বাড়িতে পার্সোনাল গেস্ট হয়ে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসরা ওদের বাড়িতে গিয়েছে। একটা ট্রেডিশনাল বলতে পারেন লিঙ্ক আছে বিটুইন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস আর বাংলাদেশ। আমি একটা পয়েন্ট রেজ করতে চাই। দেখুন, বাংলাদেশে যে এই অঘটন ঘটলো আমরা কেউ বুঝতে পারলাম না। This was a monumental strategic failure of India. আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝতে পারলো না যে বাংলাদেশে এরকম ধরনের একটা টার্ন ওভার চলছে, আর ও একটা ডিফেন্সিভ কাজ করতে পারলো না। যখন লাস্ট ইলেকশন হলো, দ্য ম্যান্ডেট ওয়াজ ভেরি ক্লিয়ার। সব অপোজিশন বাংলাদেশ পলিটিক্যাল পার্টি এরা পার্টিসিপেট করলো, নির্বাচনে অংশ নিতেই দেয়া হয়। ইয়েস, না নিতে দেওয়া হলে করলো না, এছাড়া জেল টেলে ভরে পুরো বিষয়টা একতরফা করা। দিস ওয়াজ দি ফার্স্ট ইন্ডিকেটর ফর ইন্ডিয়া যে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না। আমাদের যে ইনফ্লুয়েন্স ওদের গভর্নমেন্টের উপরে কি আছে কেউ বুঝতে পারলো না, আর যার পরে এটা হয়ে গেল। এখন বুঝতে হবে হোয়াট ইজ দ্য সলিউশন টু ইট। সব মিলিটেন্ট গ্রুপস আর নন আওয়ামী পার্টি সব একসাথে মিলে গেছে। বাল্ক অফ দ্য পপুলেশন এখন অপোজিশন আর টেররিস্টদের সাথে মিলে গেছে। এখানে আওয়ামী লীগ, যার একটা ম্যাসিভ ম্যান্ডেট ছিল, ওরা মাইনরিটি হয়ে গেছে, খুব ছোট্ট মাইনরিটি হয়ে গেছে। এখান থেকে রিকুপ কি করে করবে? ইন্ডিয়া বাংলাদেশের ইকোনমিকে রিজনেবলি স্ট্রংলি কন্ট্রোল করে একদম। এই যে বিদ্রোহটা হলো, মোহাম্মদ ইউনুস টেক ওভার করলো, বাংলাদেশের ইকোনমিক প্রবলেমসটা প্রোগ্রেসিভলি বাড়ছে। আগে ঠিক ম্যাথমেটিক্যালি আমরা কালকে দেখিয়েছি, সেপ্টেম্বর টু সেপ্টেম্বর শুধুমাত্র মূল্যবৃদ্ধি হয়েছে 9.5%, হিউজ। না, যেমন মাস আরো এগোচ্ছে, একদম আরো খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে, নো ডাউট অ্যাবাউট ইট।
এখন এটা কি করে সামলাবে আর কে সামলাবে, এটাই হচ্ছে বাংলাদেশের কাছে প্রবলেম। ইন্ডিয়ার রেসপন্সটা কি হবে? একদম। ইন্ডিয়া টিল রিসেন্টলি 2 বছর আগে পর্যন্ত 7th লার্জেস্ট ইকোনমিক পাওয়ার ছিল। 3-4 বছরের মধ্যে আমরা 3rd লার্জেস্ট ন্যাশনাল পাওয়ার আর ইকোনমিক পাওয়ার হয়ে যাব। ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির ওপরে খুব বড় চাপ আছে। যখন ইন্ডিয়া পাকিস্তানে একটা রিপ্রাইজাল অ্যাটাক করলো, এয়ার অ্যাটাক করলো, কোনো দেশ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি, ইনক্লুডিং চায়না। সো ইন্ডিয়ার হচ্ছে এই স্ট্যান্ডিংটা। বাংলাদেশের স্টেটাসটা কি যতই কম বলা হোক অতই ভালো। মানে ওরা ওদের ইকোনমিটা, আপনি বলছেন ইন্ডিয়ার এখন কি করণীয়, আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কি করা উচিত? স্ট্রেট ওয়াচ অ্যান্ড ওয়েট। ওকে, বাংলাদেশ এই ক্রাইসিস ক্রিয়েট করেছে। ইন্ডিয়া শুড নট ইন্টারফেয়ার। বাংলাদেশ প্রবলেম ক্রিয়েট করেছে, ওরা শর্ট আউট করুক। বেশ বেশ বেশ, আমি এইখান থেকে ঠিক যেখানে ব্রিগেডিয়ার শুরু করেছিলেন সেটা হচ্ছে ভারতের ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং বাংলাদেশে যে এত বড় একটা ঘটনা ঘটতে পারে, ঘটতে চলেছে, তার কোনো ইঙ্গিত না পাওয়া। আমি এর সঙ্গে শুধু একটু জুড়ে দেব, সেটা হচ্ছে নিঃসন্দেহে একদিনে এই পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে নৈকট্য হয়নি, এর ভেতরেও একটা যোগাযোগ চলছিল যেটা ভারতবর্ষ সম্ভবত দৃশ্যত জানতো না। আমি ঠিক এই জায়গা থেকে অধ্যাপক দেবাশিস চৌধুরীর কাছে আসবো। দেবাশিস দা, এক হচ্ছে যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে পররাষ্ট্রনীতির নিঃসন্দেহে সব থেকে বড় সাফল্য ছিল যে 1971 সালে পাকিস্তানকে ভারতবর্ষ দুটুকরো করে দিল এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলো। সেইখান থেকে ওই 71 থেকে আজকের 2024-এ আসুন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আবার বাংলাদেশ সেই পাকিস্তানের হাত ধরছে। এমনকি ওই 1971 সালের পরে কোনো দিন যেটা হয়নি, সোজা করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসে থামছে। আমার বক্তব্য যে তাহলে একটা ডিপ্লোম্যাটিক সেটব্যাকও পাশাপাশি একটা কূটনৈতিক ব্যর্থতাও কি নয় দেবাশিস দা? দেখুন, বিষয়টা জানতে হবে যে আমার যদি ব্যক্তিগত মত কেউ জিজ্ঞেস করে, আমি বলবো যা হয়েছে ভালোই হয়েছে, সাপে বর হয়েছে। আমরা 71-এ বাংলাদেশ তৈরি করেছি, এটা একটা ইমোশনাল ব্যাগেজ আমাদের মাথার উপরে ছিল। সেই জন্য আমরা 71-এর পর থেকে বাংলাদেশ, আমার ব্যক্তিগত মতে প্রকারান্তরে সবসময় ইস্ট পাকিস্তান ছিল। আমার ব্যক্তিগত সবসময় ইস্ট পাকিস্তান ছিল, কিন্তু আমরা বাংলাদেশকে সবসময় ব্ল্যাঙ্ক চেক দিয়ে এসেছি, আমাদের মিত্র রাষ্ট্র মিত্র রাষ্ট্র মিত্র রাষ্ট্র। সেই মুখোশ চলে গেছে। আজকে হোয়াট ইজ হোয়াট ক্লিয়ার হয়ে গেছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। বাংলাদেশ ইস্ট পাকিস্তান ছিল, আবার ইস্ট পাকিস্তান হয়ে গেছে। কিন্তু আমি শেষ রেজিমটাও যদি দেখেন, হাসিনার রেজিমের সঙ্গে ভারতবর্ষ আগা গোড়া 15 বছর চূড়ান্ত সহযোগিতা করেছিল। তাহলে আপনাকে আপনার থিওরি অনুযায়ী বলতে হবে সেটা ভুল ছিল। দেখুন, ঠিক ভুল সবাই করেছে, কংগ্রেস বিজেপি সবাই করেছে। আমি তো বলছি আমাদের ইমোশনাল ব্যাগেজ ছিল যে বাংলাদেশ আমাদের মিত্র রাষ্ট্র, কেন আমরা ওকে তৈরি করে দিয়েছি বলে। ওই ফ্যালাসিটা শেষ। নাও অ্যাজ অফ টুডে, টেকনিক্যালি লিগালি দাদারা আছেন আমার চেয়ে অনেক ভালো বোঝেন ইন্টারন্যাশনাল ল। লাস্ট ইলেকশন বাংলাদেশের যেরকমই হয়ে থাকুক, যাই হয়ে থাকুক, কিন্তু সেটা ইন্টারন্যাশনালি কেউ কখনো কন্টেস্ট করেনি। তো শেষ বৈধ সরকার বাংলাদেশের আজকের দিনেও শেখ হাসিনার সরকার, এবং টেকনিক্যালি দ্যাট গভর্নমেন্ট ইজ আ গভর্নমেন্ট ইন এক্সাইল ইন ইন্ডিয়া। ভারতবর্ষ শেখ হাসিনাকে রেখেছে এবং এটার গভর্নমেন্ট ইন এক্সাইল। কারণ মোহাম্মদ ইউনূসের লোকাল স্ট্যান্ডিং আমার কাছে পরিষ্কার নেই, কমসে কম আমি জানি না উনি কে, উপদেষ্টা, উনি কেয়ারটেকার উপদেষ্টা, আমরা কেউ জানি না। আমি জানি না। পরশুদিন অবধি আপনি স্টুডিওতে বললে আমি মেনে নিতাম, কিন্তু আপনার বিদেশ সচিব গিয়ে তার সঙ্গে মিটিং করছেন, আপনি বলছেন সেই সরকার বৈধ নয়। সেটা কি করে মানে? আমি সেখানেই আসছি। বৈধতা আমরা দিয়ে ফেলছি কোনো একটা কারণে। আমার মত ব্যক্তিগত, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক চেকটা বন্ধ হওয়া উচিত বাংলাদেশকে। যদি বাংলাদেশকে দেওয়া আমাদের ব্ল্যাঙ্ক চেকটা যদি আমরা ফেরত নিয়ে নিই, আর যখন বাংলাদেশ সরাসরি যুদ্ধ ঘোষণাই করে দিয়েছে, আমাদের জাতীয় পতাকার উপরে পা দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিচ্ছে, সরাসরি যখন যুদ্ধ ঘোষণা করেছে, এবং শুধু তা নয়, যেটা সবচেয়ে জঘন্য যেটা মোহাম্মদ ইউনূস করেছে, হি শুড বি ট্রাইড ইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল অ্যাজ আ ক্রিমিনাল আগেন্স্ট হিউম্যানিটি, যেরকম স্লোবোদন মিলোসেভিচকে করা হয়েছিল। এবং ইউগোস্লাভিয়াতে মুসলিম মাইনরিটিদের জন্য বসনিয়া হার্জেগোভিনা এই ইউএনও এবং নেটো তৈরি করে দিয়েছিল। একইভাবে বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের জন্য তাদের হোমল্যান্ড তৈরি করে দিতে হবে, এবং স্লোবোদন মিলোসেভিচের
ইউনূসের যেরকম ফাঁসি হয়েছিল মোহাম্মদ ইউনূসের হওয়া উচিত। এবার আমি বলছি, এবার আমি স্বপ্নে পোলাও রাজ্যে আমি বলছি ভারত সরকার তো একটি করছে না। আমার ব্যক্তিগত মত তো আমি শেষ করি। না না নিশ্চয়ই, কেউ তো হয়ে গেছে, কেউ তো শুনবে। হ্যাঁ না না বলুন না। আচ্ছা, এবার ইউগোস্লাভিয়ার যে সলিউশনটা আমি বলছি, সেখানে আমার যেটা মত সেটা হচ্ছে, যেহেতু শেখ হাসিনা গভর্নমেন্ট ইন এক্সাইল টেকনিক্যালি, তাকে তার সঙ্গে কথা বলা উচিত ভারত সরকারের, এবং তাকে ব্যবস্থা করে দেওয়া উচিত ইউএনওতে গিয়ে যাতে শেখ হাসিনা বলতে পারে যে আমার দেশ লুট হয়ে গেছে, আমার দেশকে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা লুট করে নিয়েছে। সেই জন্যে ইউএনও লেড পিস কিপিং ফোর্স আমি ডিমান্ড করছি অ্যাজ শেখ হাসিনা দ্য লাস্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শেখ হাসিনার জন্য এই রাস্তাটা ভাস্করের করা উচিত। ভাস্কর কি করছে না করছে সেটা আপনারা সমীক্ষা করবেন। না সমীক্ষার ব্যাপার নয়, এক সেকেন্ড দেবাশিস দা, সেটা হচ্ছে আপনার সঙ্গে না এক সেকেন্ড, আপনার সঙ্গে আমাদের মতবিরোধ হচ্ছে এই জায়গায় যে কালকে আমাদের দেশের ভারতের বিদেশ সচিব বলছেন ভালো সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কার সঙ্গে বলছেন? বাংলাদেশ না, বাংলাদেশের বিদেশ সচিব এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো আমি বলছি তারপরে তো এগুলো কোনো প্রশ্নই ওঠে না। স্বীকার করছি কেন? সবসময় প্রশ্ন থাকতে পারে, আমাদের সমীক্ষা করছি। সেই জন্য আমার ব্যক্তিগত প্রশ্ন এখনো থাকছে যে কেন ব্ল্যাঙ্ক চেকটা উইথড্র করা হচ্ছে না, যেটা আমরা 1971 থেকে দিয়ে এসেছি ওদের, এবং যেটা সবচেয়ে নক্কারজনক যেটা মোহাম্মদ ইউনূস করেছে, যার জন্য ওনার ট্রায়াল হওয়া উচিত, সেটা হচ্ছে উনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, করে ওখানকার ইসকন, ওখানকার হিন্দু ধর্মাবলম্বী যারা আছে হিন্দুদের উনি পলিটিক্যাল হোস্টেজ বানিয়েছেন। উনি হিন্দুদের ওখানে ওয়ারে যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্প যেরকম যুদ্ধবন্দী করা হয়, উনি হিন্দুদের যুদ্ধবন্দী করে ফেলেছেন, উনি পলিটিক্যাল হোস্টেজ বানিয়েছেন হিন্দুদের। এর জন্যে ওনার যদি মোহাম্মদ ইউনূসকে যদি দিতে হয় নোবেল পিস প্রাইজ, আর যদি চিন্ময় প্রভু যদি টেররিস্ট হয়, তাহলে এরপরে আইসিস, ডায়েশ, তালিবান, জামাত যতগুলো মৌলবাদী আছে সবগুলোকে নোবেল পিস প্রাইজ দেওয়া উচিত। এটা দেবাশিসদার মত মানতে আমার কোনো অসুবিধে নেই। আমরা এই অনুষ্ঠানেই দেখাবো যে ঢাকার রাস্তায় আইএসআইএস তাদের পতাকা নিয়ে মিছিল করছে, আমার অসুবিধে নেই। কিন্তু আমার অসুবিধা হচ্ছে দেবাশিসদার মত, দেবাশিসদার দাবি, তার কারণে এটা ভারত সরকারের এই মুহূর্তে অবস্থানের সঙ্গে মিলছে না দাদা। আমি যাবো, কিন্তু তার আগে আমার পরে আমি যাবো তার আগে বলুন। আজকে যদি ইউনূস যদি খুব আমাদের কথা শুনেও নেয় যে হ্যাঁ আমি হিন্দু জন্য করতে রাজি আছি, উনি করতে পারবেন? ওনার সেই ক্ষমতা আছে বাংলাদেশে? উনি একটা আয়োটা চেঞ্জ করতে পারবেন? উনি জামাত, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, উনি পাপেট হয়ে গেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এই ভাবনাটা দেবাশিসদা বা সুমনদের ভেবে তো লাভ নেই, এই ভাবনাটা ভাবতে হবে ভারত সরকারকে। আমি আসছি, কিন্তু তার আগে পরের প্রতিবেদনটা দেখাবো। বাংলা, বিহার এবং উড়িষ্যার দখল, 4 দিনে কলকাতা দখল, এইসব তো শুনেই আসছিলাম। এইবার ওই বাংলাদেশের মৌলবাদীরা গোটা আমাদের উত্তর পূর্ব ভারত দখল করে বাংলাদেশের নতুন সীমান্ত করতে চাইছে। প্রতিদিন এই এক ধাপ করে তারা এগোচ্ছে। আজকে ত্রিপুরা, আসাম, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত সেটা দখলের দাবি তুলছে কারা? বাংলাদেশের মৌলবাদীরা। ভাবুন, দেখুন। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের দিবাস্বপ্নের পরিধি ক্রমেই বাড়ছে। কখনো 4 দিনে কলকাতা, কখনো বাংলা, বিহার, ওড়িশার দাবি জানানো, আর এবার উত্তর পূর্ব ভারতের দিকেও তাদের কুনজর। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই 7 সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। আর এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। চিকেন নেক, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঠিক 2 দিন আগে গত 6 আগস্ট একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেছিলেন,
বাংলাদেশ অস্থির হলে তার প্রভাব মায়ানমার, সেভেন সিস্টার্স এমনকি পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়বে। এমনকি কয়েক মাস আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর স্লোগান শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। আর এখন কট্টরপন্থীদের মুখেও এই হুঁশিয়ারি। সামগ্রিকভাবে যখন একটা দেশ এইরকমভাবে ঝুঁকে পড়ছে একটা কট্টর ইসলামপন্থী মৌলবাদী রাস্তায়, তাতে এক তো বাংলাদেশের জন্য খারাপও লাগছে, বাংলাদেশ সেই সিরিয়া আর পাকিস্তানের রাস্তায় হাঁটছে, অন্য রাস্তায় হাঁটতে পারতো। আবার দ্বিতীয় কথা, ভারতবর্ষ যেহেতু একদম নিয়ারেস্ট প্রতিবেশী এবং বিশাল লম্বা বর্ডার, একটা চিন্তারও কারণ আছে। ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে বন্ধুত্ব সম্পর্কের আহ্বান জানাচ্ছেন, কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীদের তরফে উস্কানি প্ররোচনা থামছে না। এবিপি আনন্দ। এই যে দুটো শব্দ ব্যবহার করা হলো এই মুহূর্তে প্রতিবেদনে, উস্কানি, প্ররোচনা, এর আঁচ কিন্তু সজল একদম আমাদের এই রাজ্য এবং রাজ্য রাজনীতিতে পড়েছে। হিন্দুত্ব নিয়ে বিজেপির মৌরসী পাট্টা নিয়ে প্রচুর সিরিয়াস আলোচনা এবং রসিকতা দুটোই হয়। এখনকার এই বাংলাদেশি যারা মৌলবাদীরা হুমকি দিচ্ছেন, এমনকি যারা মূল রাজনৈতিক চালিকা শক্তি বিএনপি, তার সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভি সাহেব মাঝে মাঝেই নানা কিছু এই চ্যানেলকে আমাকে বলেন, আমি তার উত্তরও দিই, কিন্তু তিনি আজকে একেবারে সরাসরি আক্রমণ করেছেন সজল, এবং তোমাদের নয়, কট্টর হিন্দুত্ববাদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলছেন যে আগে মমতা ব্যানার্জিকে আমরা ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী মানুষ ভাবতেন তারা, এখন তাদের ভুল ভেঙেছে, লুকিয়ে থাকা কট্টর হিন্দুত্ববাদী বেরিয়ে পড়েছে। মানে বিএনপির টার্গেট সজল মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি নন, মানে বিজেপি নয়, তৃণমূল টার্গেট। মানে ব্যাপারটা দেখুন, এটা আতাতের ফল কিনা জানি না, হ্যাঁ মানে এটাও গোটা বলছো, মমতা রিজভি সেটিং কিনা এটা আমি বলতে পারবো না। কিন্তু এই দেখুন, গত 3-4 দিন একটা ওই হাফ বুড়ো লোক আর একটা ওই বাংলাদেশের পতাকা লাগানো টুপি পরা লোক খুব চিৎকার করছে 4 দিনে কলকাতা দখল করে নেব। এরা আসলে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রাণিত হয়েছে। এরা হচ্ছে বাংলাদেশের মদন কোনাল কল্যাণ, হ্যাঁ হুমায়ুন, এসব বলতে পারেন। দেখুন এই সব কথাগুলো নিয়ে না আমাদের আমি এই অনুষ্ঠানেই বলেছি যে ওনার যার 4 পাজেতে হাঁপ লাগছে, যেটা বলছেন সেটাও হাঁপিয়ে হাঁপিয়ে তিনি 4 দিনে কলকাতা অবধি গাড়িতে এসেও পৌঁছতে পারবেন না। সুতরাং ও নিয়ে আমি ব্রিগেডিয়ার সাহেবরা যদি আলোচনা করতে করতে বাংলাদেশটাকে মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পারে ভারতবর্ষ। কিন্তু আমি তোমায় যে প্রশ্নটা করলাম, এখনকার মূল বৃহত্তম পার্টি এবং অনেকে বলছেন একমাত্র পার্টি বিএনপি, তার শীর্ষ নেতা যদি বলেন, ওদের খালেদা জিয়া না শেখ হাসিনা কেউ একজন আমাদের মমতাদিকে ফোন করে সল্টলেকে একটা তোলাবাজির ঘটনার রাষ্ট্রপ্রধান থাকার সময়, হ্যাঁ, তো এখনো কেউ কাউকে ফোন করেছে কিনা আমি সেটা বলতে পারবো না। কারণ এখানে যে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যে ক্রমশ মানুষের কাছে, জনমানসে ধরুন বিশ্বাসটা ক্রমশ দৃঢ় হচ্ছে, সেটা থেকে একটু ডিভিয়েট করে দেওয়ার জন্য এটা বলেছেন। আবারও আমি বলছি, কোনো এক মৌলবাদী বাংলাদেশি নেতা তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পশ্চিমবঙ্গটাকে আলাদা রাষ্ট্র করে দেওয়ার। দেখুন, আমি আপনাকে বলছি, এরা বলছে বাংলা, আসাম, ত্রিপুরা, আগরতলা। আজ আগরতলা তো ছেড়ে দিন, একটা গাছতলাও নেওয়ার কথা যেন ওরা স্বপ্নে না ভাবে। আমি বলছি কিছুদিনের জন্য, দিন 5-এর জন্য যদি বিহার, উড়িষ্যাকে ওরা দিয়ে দেওয়া যায় না, তাহলে এরা এই সব দাবি আর চলবে না। কারণ আমরা বাঙালিরা আজও সহ্য করে যাচ্ছি অনেক কিছু, ওপার বাংলার লোকেদের আক্রমণ, আমাদের হিন্দুদের ওপর অত্যাচার, আমাদের মন্দির ভাঙা আমরা সহ্য করছি, কিন্তু বিহার, উড়িষ্যার মানুষ সহ্য করতে চান না, কিন্তু ভারত সরকার সহ্য করছে। এইবার বলছি, ভারত সরকারকেও আমরা বাধ্য করতে পারতাম অ্যাজ এ বাঙালি। দেখুন দাদা, রাজনীতি আছে, রাজনীতির জায়গায়, কিন্তু আপনি তো ভুলে যাবেন না যে আপনি সুমন দে, আমি সজল ঘোষ, এখানে যারা বসে আছেন তারা সব ঘোষ, ব্যানার্জি, চ্যাটার্জি। তুমি বলছো এটা হচ্ছে রাজ্য বিজেপির বেঙ্গল লাইন? না না, আমি লাইনের মতন কত বড় যোগ্য লোক এখনো হয়ে উঠতে পারিনি, কিন্তু একজন বাঙালি হিসেবে তো বলতে পারি যে আমি কেন আমার সরকারকে, 2 রাজ্যের রাজ্য এবং রাষ্ট্রের সরকারকে আমরা তো বাধ্য করতে পারতাম। যেমন আরজি করের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু বাধ্য করেছিল, ঠিক এইটা
এইটাও আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু বাঙালিরা এখনো সেইভাবে জেগে উঠলো না। তাদের অনেকের মনে হচ্ছে কিছু হয়নি, সাজানো ঘটনা। অনেক ডাক্তারবাবু থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবী কোথায় তারা আজকে? যারা ভেনেজুয়েলার জন্য চেঁচায়, যারা প্যালেস্টাইনের জন্য কাঁদে, যাদের আত্মা চীনের সঙ্গে যুক্ত, আমি বলছি রাজ্য বিজেপি এবং সজল ঘোষ কি কেন্দ্র সরকার এবং দিল্লির শাসকদের কাছে চাপ সৃষ্টি করবে যে নাও অ্যাক্ট? দাদা, আমাকে হয়তো আমার দল পাঠিয়েছে, কিন্তু বলছি দলের বাইরেও একটা ব্যক্তি অস্তিত্ব আছে। সেই ব্যক্তি অস্তিত্বের আমায় দল কখনো বাধা দেয়নি, যে আমায় দল বলেনি যে তুমি বাঙালি হিসেবে কথা বলবে না, তুমি হিন্দু হিসেবে কথা বলবে না। এইখানকার হিন্দুদের অবস্থা দেখুন, তারা বলে দুই পারের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ। কেন বলতে পারে না যে হিন্দুদের উপর বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ? অথচ আমরা কিন্তু এই যে বারবার বলছিলেন না যে আমরা বাংলাদেশকে বন্ধু ভেবেছি, দেখুন ঠিক আমরা বন্ধু ভেবেছি, যাকে জন্ম দিয়েছি সে যদি দুটো লাথিও মারে সহ্য করেছি আমরা, মা বাবা যা করেন। কিন্তু নাও ইটস টাইম টু অ্যাক্ট, এখন আমাদের সময় এসছে। কিন্তু সমস্যাও আছে। আমরা যত সহজে বলছি, আমিও বলছি যে আমাদের আর্মি অ্যাকশন চাই ওখানে, যে ওখানে সেনা দিয়ে অপারেশন করা হোক, কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে তখন পশ্চিমবঙ্গে আবার কোনো সাম্প্রদায়িক অঘটন ঘটবে না। তো অনেক সমস্যা আছে। আমি অপেক্ষায় থাকলাম যে হ্যাঁ, মানে বলছি সজল ঘোষ এবং যেহেতু সুকান্ত বাবু এখন কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্রের উত্তর পূর্ব উন্নয়নের প্রতিমন্ত্রী, তারা অন্তত এই ইমোশনটা তাদের যারা হাইকমান্ড আছে সেখানে পৌঁছে দেবেন। একটা অ্যাড করি দেখুন, আমরা যখন আজকে মোটামুটি সবাই একমত যে মোহাম্মদ ইউনূস বা তার যে সরকার, হোয়াটএভার সরকার, সে মোটামুটি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা মোটামুটি একটা কনসেনসাস আছে যে ভারত বিরোধী অ্যাক্টিভিটিস উনি লিপ্ত হয়ে গেছেন। তো পশ্চিমবঙ্গেও ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড নিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এমত অবস্থায় পশ্চিমবঙ্গের কোনো একটা মৌলবীদের সংগঠন, কোনো মাদ্রাসা সংগঠন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা ফিরাদ হাকিম কি বাংলাদেশের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে? প্রেস কনফারেন্স করে এই রাজ্যের ইমাম আর মুয়াজ্জিমদের সংগঠন কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী না বলেননি, বরঞ্চ ইউনূসের প্রশংসা করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা আর বাংলাদেশিদের ভাষা, যারা উগ্রবাদী, তাদের ভাষা এক। এরাও বলছে যেমন ময়দান আমাদের, ময়দান আমাদের, মনুমেন্ট আমাদের। আমি কোথায় একমত সেটা হচ্ছে, হ্যাঁ, সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনূস সরকারের প্রশংসা করেছেন। পাশাপাশি এটাও পরিষ্কার তথ্যের খাতিরে বলতে হবে যে জামা মসজিদের ইমাম তিনি কঠোর ভাষায় বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতনের একেবারে নিন্দা করেছে। পশ্চিমবঙ্গে ইমাম এবং মুয়াজ্জিনদের সংগঠন রবিবার দিন প্রেস কনফারেন্স ডেকে কঠোর নিন্দা করেছে, একদম পরিষ্কার অন ক্যামেরা দায়িত্ব নিয়ে করেছেন একেবারে, এবং নিজেদের সংগঠনের ব্যানারে কোনো মানে ব্যক্তিগতভাবে টাবে নয়। আমি এটাও পাশাপাশি বলতে হবে। আমি তখনও বলেছিলাম যে এটাই পশ্চিমবঙ্গ। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো, সেটা হচ্ছে ঠিক যেখানে আমি সজলকে জিজ্ঞেস করলাম যে সেই ললিপপ যেটা গতকাল দেখিয়েছি তার উল্টো এবার আমলকি, সেটা এলো বাংলাদেশের মানে ওপার থেকে। ললিপপের জবাব আমলকিতে। দেখুন, আমরা বসে বসে ললিপপ খাবো, আমরা কি আমলকি মুখে টুসবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভির বাগযুদ্ধ এবার ললিপপ বনাম আমলকির পর্যায়ে পৌঁছে গেল। স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যার যা খুশি সে তাই চেয়ে ফেলছেন, আর তার জেরে বাগযুদ্ধে কেউ টানছেন ললিপপের কথা তো কেউ আমলকি। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হুঁশিয়ারি দিয়েছিলেন তারা নাকি বাংলা, বিহার, ওড়িশা চাইবেন। আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। পাল্টা বিধানসভা থেকে ভারত বিদ্বেষীদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। মঙ্গলবার আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রিজভি। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করি, এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও মনে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে টুসবো?
বাংলাদেশকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। এদিকে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রপুঞ্জের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। বুধবার মন্দিরে মন্দিরে গীতাপাঠ করার আহ্বান জানানো হয়েছে। এবিপি আনন্দ। দেখুন, আজকে অন্তত দেবনারায়ণ সরকারের খুব খুশি হওয়ার কথা। কেন? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান, তৃণমূল কংগ্রেসের স্লোগান জয় বাংলা, সেটা আদতে মুক্তিযুদ্ধের স্লোগান। এ নিয়ে স্টুডিওতে বহু আলোচনা, সোশ্যাল মিডিয়ায় বহু কটাক্ষ তৃণমূলকে শুনতে হয়েছে। আজকে দেবনারায়ণদা পেটেন নিয়ে নিতে পারেন। তার কারণটা কি? কারণটা ইতিহাসের একটা পর্ব আজকে সীমান্তের ওপারে সেই সেটার নাট্যমঞ্চে অভিনীত হচ্ছে। কি সেটা? 2020 সালের 10ই মার্চ হাসিনা সরকারের করা একটা রিট পিটিশনের ভিত্তিতে বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়েছিল যে জয় বাংলা স্লোগানটাকে তারা জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। আজ বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের সেই রায়টাকে স্থগিত করে দিল। সঙ্গে সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আজ ঘোষণা করে দিলেন যে জয় বাংলাকে আর জাতীয় স্লোগান হিসেবে গণ্যই করা হবে না। আমি ঠিক এই জায়গা থেকে দেবনারায়ণদার কাছে আসবো। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ওই কটাক্ষ আর শুনতে হবে না। এখন জয় বাংলা নিশ্চিন্তে তৃণমূল ব্যবহার করতে পারে। খুশি? ইংরেজিতে একটা কথা বলে, উইজডম অ্যান্ড গুডনেস টু দ্য ভাইল সিম ভাইল, শেক্সপিয়ার বলেছিল। আত্মজ্ঞান এবং ধার্মিকতা খারাপ লোকের কাছে খারাপই হয়। আজকে এই যে কথাটা জয় বাংলা কখনো বলেছিল? 1922 সালে কাজী নজরুল ইসলাম ভাঙার গান কাব্যগ্রন্থে পূর্ণ অভিনন্দন কবিতায় এটা বলেছিল। কারণ অভিনন্দন পূর্ণ বাবু তখন থেকে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, তার উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম লিখেছিল এবং সেখান থেকে জয় বাংলা হয়েছিল। উনি প্রথমে বলেছিলেন। আজকে মানে কারা খারাপ হয় মানে সেটাও বাদ দিল, মানে নজরুলকেও তাকে অপমান করলো। এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা হাসিনাকেও নয়, পুরোপুরি নজরুলকে অপমান করলো। না, এটা হাসিনা বিষয় নয়। 71 সালে এটা করেছে, কিন্তু জনপ্রিয় স্লোগান এইটা কার? এই ভাঙার গান কাব্যগ্রন্থে কাজী নজরুল ঠিক সেটা রাজনৈতিক স্লোগান হলো 1971 সালে। আরেকটা কথা বলছি, রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিল, মানে ধর্ম আর ধর্মতন্ত্র এক নয়, ও যেন আগুন আর ছাই। ধর্মের মন্ত্র পড়ে মানে মুক্তির মন্ত্র পড়ে ধর্ম, আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। সে ধর্মতন্ত্র ওখানেও আছে, এখানেও আছে। তথাকথিত হিন্দুত্ব তত্ত্ববাদীও তারাও দাসত্বের মন্ত্র পড়ে। কিন্তু এখন দেখছি কি, ওরা বিবেক বিচ্যুত হয়ে মানে বাংলাদেশে দাসত্বের চরম যন্ত্র পড়ছে। এ কোন ধর্মতন্ত্র? এটা কখনো চাইনি, রবীন্দ্রনাথও চাইনি, কাজী নজরুল ইসলামও চাইনি, আজকে না না আমার কথাটা বলতে দাও। দেবনারায়ণদা আপনি বাড়তি সময় পাবেন, শুনুন না দেবনারায়ণদা, আমি একসাথে একমত। এই অনুষ্ঠানেই দেখাবো যে শেষ ভাগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কালকে হঠাৎ এই রকম একটা উত্তেজনার পরিস্থিতির মধ্যে তিনি বললেন যে এইখানে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ করবেন। আজকে হিন্দু সেনা তারা বলছে আমি রাম মন্দির করব। এইটা ধর্ম আর ধর্মতন্ত্র এরা আপনার মনে হয় না? আমি একটা কথা বলি, শুধু কি সীমান্তের ওপারে ধর্মতন্ত্র, এদিকেও ধর্মতন্ত্র? ঠিকই একটা ধরনের কথা আছে, ইন পলিটিক্স স্টুপিডিটি ইজ নট এ হ্যান্ডিক্যাপ। এটা হলো দল যদি এটা মনে করতো তাহলে হুমায়ুন কবিরের শাস্তি হতো। না না, এটা পরিষ্কার কথা। এক ধরনের লোক আছে, আজকে ছিল না, আজকে বিজেপি তো আছে, সুব্রমণিয়াম সাহেব একটা ইসের মধ্যে থেকে উল্টোপাল্টা কথা কিছু বলে। এ লোককে ধরলে হবে না, এরকম বলে। দেখেছে একটু আগে, কিছুদিন আগে তো ও নিজেই তো রিপ্লাই দিয়েছে, তখন বলছে যে আমি আর করব না। সুতরাং এইসব লোকের কথা ধরে কোনো লাভ নেই। কিন্তু আমার যে কথাটা পরিষ্কার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে, যতই বিজেপি বলুস প্রতিকার করতে চাইছে, শান্তি আইন হোক, অর্ধেক রুটি তাদের দেবো, বাংলা বিহার নিলে ললিপপ পাবো, যার জন্য আজকে বাধ্য হয়েছে কট্টর হিন্দুত্ববাদী বলে বলা। এইটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেছে, কিন্তু বিরোধী দেখাতে পারেনি। আজকে না, আমি কথাটা বলি, আজকে বলছে না
শুভেন্দু অধিকারী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বাবা, শুভেন্দু অধিকারী ইসের মধ্যেই ধরছে না, মূল কথা। আমি দেব নারায়ণ দাস, মানে দেবও আছে নারায়ণও আছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরবেন, এটা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমি একটা অন্য কথা একটু দাঁড়ান না, আমি বলছি যে দেখুন এই রিজভিকে নিয়ে আপনারা এত আলোচনা করছেন, দেখুন বাংলার যত চ্যানেল আছে, মানে আমি বাংলাদেশ সব মিলিয়ে যদি কথা বলি, এবিপি আনন্দ তার মধ্যে সবচেয়ে বেশি টিআরপি বোধহয় দেখায়। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, বলছে যে এই যে রিজভি বলছে আমরা কি আমলকি চুষবো, আমি আপনাকে একটা কথা বলছি, বইয়ের পুরনো কাপড় যেটা দিয়ে ও বাসন কোসন কিনতে পারতো সেটাও পুড়িয়ে দিচ্ছে, কিন্তু ওর বুকের ভেতরের যে যন্ত্রটা বসানো আছে সেই যন্ত্রটা যেটা ওর হৃৎপিণ্ডটা দুকপুক দুকপুক করে ওটা কিন্তু ভারতীয়। সেটা যদি পারে ওটা বার করে দিল, ও যদি পারে সেটা পুড়িয়ে দিল। চমৎকার সজল আর দেবনারায়ণদাকে ধন্যবাদ। সেটা হচ্ছে এইবার দেখাতে হবে, খানিকক্ষণ আগে দেবনারায়ণদা বলছেন না যে ধরলে হবে। আচ্ছা, রিজভির কথা অবশ্যই ভারতবর্ষের সমস্ত চ্যানেল, বাংলাদেশের সমস্ত চ্যানেল, সমস্ত সংবাদ মাধ্যম এবং খবরের কাগজ ধরছে। কেন ধরছে? তার কারণ বাংলাদেশে রাজনৈতিক চালিকা শক্তি সব থেকে বড়, তার মধ্যে বিএনপি, এবং সেই বিএনপির প্রেস কনফারেন্স করছেন রিজভি। রুহুল রিজভি প্রতিদিন, রুহুল কবির রিজভি প্রেস কনফারেন্স করছেন বিএনপির তরফে, কোনো ব্যক্তিগতভাবে নিজের বাড়ির ছাদে নয়, একেবারে বিএনপির তরফে প্রেস কনফারেন্স করছেন। আচ্ছা, আমার একটা খুব সহজ প্রশ্ন আছে, সেটা হচ্ছে উনি প্রথম দিন তো আমাকে এবিপি আনন্দকে কটাক্ষ করলেন, আমি তার উত্তর দিচ্ছি, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে ভাবির মানে বৌদির একটা পুরনো ভারতীয় শাড়ি নিয়ে পুড়িয়ে ফেললেন, সেটাও আমরা দেখালাম যে যখন তিনি পোড়াতে যাচ্ছেন, পোড়াবেন বলে ফেললেন, একজন মহিলা সেটাকেও কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার তাকে ধমক দিলেন যে কে এটা নিতে বলেছে। মানে আমি বলছি ভারতীয় পণ্যের গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে পোড়াতে ফেলেছেন সেটাও পাশ থেকে চলে যাচ্ছে। ভারতীয় পণ্যের নয়, আমি বলছি ওখানে খাদ্য বস্ত্র শিক্ষার এত দুরবস্থা আছে, ওই শাড়িটা ভারতীয় বলে নিচ্ছে না, নিজের লজ্জা সংবরণ করার জন্য ফুললি এগ্রি। আচ্ছা, কিন্তু এইখানে থামছেন না, তার কারণ আজকে তিনি একটি জয়পুরি বেড কভার সেটাকে পোড়ানোর একটা নাটক করলেন। আমি বলছি যে দাদা, আমি রুহুল সাহেবকে বলবো যে আপনি বাড়িতে ভারতীয় আর কি কি রেখেছেন, আমি বলছি একটা একটা করে না বের করে একদিনে সবগুলো বের করে দিন না। আমি বলছি এরপরে কালকে আপনি পর্দা নিয়ে টানাটানি করবেন, তারপরে আপনি হয়তো আবার বালিশের ওয়ার খুলে ফেলবেন। আমি বলছি ভারতীয় যদি অপমান করতে চান, প্রথম কথা এতে কোনো অপমান নয়, আপনি বাড়িতে কতগুলো ভারতীয় দ্রব্য রেখেছেন এটাই প্রমাণ করে যে ভারত কিভাবে বাংলাদেশের হাতটা ধরেছে, ভারতের ওপর বাংলাদেশের কতটা নির্ভরতা। এটা কোনো মানে লজ্জার বা আমি অপমানের দিক থেকে বলছি না, আমি বলছি প্রতিবেশীদের মধ্যে এই সহযোগিতা তো সব সময় কাম্য। আপনি একটা করে ভারতীয় জিনিস, কোন দিন বেড কভার, কোন দিন পর্দার কাপড়, কোন দিন বালিশের ওয়ার খুলে এই পোড়ানোর জিনিসটা করে শুধু শুধু ঘৃণা বাড়াচ্ছেন কেন? দুটো দেশের মানুষ কিন্তু আরেকজনকে রক্তাক্ত করতে, আহত করতে, এমনকি অপমান করতেও চায় না। মানুষে মানুষে বিভেদ আপনারা কেন করছেন? আমি আসবো, কিন্তু তার আগে এই প্রতিবেদনটা এখানে আমায় দেখাতেই হবে। ইন্ডিয়ার জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর, সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট, শাড়ির পর এবার বিছানার চাদর, আবার বাংলাদেশে জ্বালানো হলো ভারতীয় পণ্য। নেতৃত্বে সেই বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভি। বৃহস্পতিবার এই ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সামনেই পোড়ানো হচ্ছে তার স্ত্রীর একটি ভারতীয় শাড়ি। ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। কিন্তু ভারতীয় পণ্যের প্রতি ভালোবাসা যে বাংলাদেশের কারো পক্ষেই মন থেকে অস্বীকার করা অসম্ভব, তাও দেখা গেল এই অনুষ্ঠানে। যে শাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য ছুঁড়ে ফেলেন বিএনপি নেতা, সেই শাড়ি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছিলেন এক মহিলা। কিন্তু শেষ অবধি রিজভি বারণ করায় তা আর করতে পারেননি তিনি।
কিন্তু এর পরেও সেই শাড়ি সরিয়ে ফেলার চেষ্টা করে সমর্থকরা। আর এবার সামনে এলো নতুন ভিডিও। দেশীয় পণ্য কিনে হও ধন্য, এই বার্তাকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রিজভির উপস্থিতিতেই পরানো হচ্ছে রাজস্থানের জয়পুরের বেড কভার। আমাদের এখানে বিছানার চাদর থেকে শুরু করে সবই তো আমরা এখানে উৎপাদন করতে পারি, তাহলে আমরা মুখাপেক্ষ থাকবো কেন? আমরা ভারতীয় শাল নিব না? রিজভি সে তার বউ শাড়ি পরাচ্ছে, ওই রিজভিকে বলি কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পরিয়েছেন, পারবেন না। এখানেই থামেননি বিএনপির শীর্ষ নেতা রিজভি। আরো হাস্যকর মন্তব্য শোনা গেছে তার গলায়। ওরা মনে করেছে যে আমরা বোধহয় ওদের উপর একবারে নির্ভরশীল, তাদের দ্বারা চলবে না, কিন্তু এখন তো দেখছে বিষয়টা অন্যরকম। এখন কলকাতা নিউ মার্কেট বন্ধ, কলকাতা ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালগুলো বন্ধের উপক্রম হয়েছে। কিন্তু রিজভির কথা কানে তুলছেন না ভারতে আসা বাংলাদেশের নাগরিকরাই। নিউ মার্কেটে চুটিয়ে ভারতীয় পোশাক কিনছেন তারা। বাংলাদেশের যশোরের বাসিন্দা শাকিলা খাতুন চিকিৎসা করতে এসেছেন ভারতে। কলকাতায় তিনি ব্যস্ত শপিংয়ে। না না, অবশ্যই উচিত না, কারণ ইন্ডিয়াকে তো আমরা একটা মানে ফ্রেন্ডলি দেশ হিসাবে চিনি, যেটা আমরা তো এখানে এসেও কোনো হেনস্থার শিকার হয়নি, সবকিছু স্বাভাবিক। এই সোয়েটার দেখছি, শার্ট দেখছি। রাজশাহীর বাসিন্দা লুৎফর রহমান এদেশে এসেছিলেন চিকিৎসা করাতে। নিউ মার্কেট থেকে ব্যাগ ভরে ভারতীয় জিনিস কেনাকাটা করতে করতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি শটান খারিজ করে দিলেন তাঁরা। আপনাদের একজন বিএনপি নেতা তিনি বলছেন যে নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে যাবেন না। এটা রাজনীতি খেল ভাই, এগুলো বললে লাভ নাই। এগুলো হ্যাঁ আমরা সবসময় আসি এবং খুব ভালোবাসে। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ওই বেকার রিজভি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো, মূল তোর জবাব হবে তো। ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো। আর এর মধ্যেই বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গেল 100 টন আতপ চাল। উল্টো দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে 172 টনেরও বেশি মাছ বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকারও বেশি। এবিপি আনন্দ। দেখুন, আমাদের রাজ্যে গ্রামের দিকে খুব অশিষ্ট একটা স্থূল কথা আছে, মার্জনা করবেন এটা উচ্চারণ করার জন্য। খুব রেগে টেগে গেলে খুব বয়স্ক মানুষ অনেক সময় বলেন যে তোর ক্যাঁথায় আগুন। আমি বলছি যে ওই কাঁথা, বেড কভার, বালিশ, বালিশের ওয়ার, শাড়ি এইসবে আগুন না দিয়ে আসুন না দু দেশের রাজনীতিবিদরা সাধারণ মানুষের মধ্যে ঐক্যটাকে জোরদার করি। এই পরমাণু যুদ্ধের দিকে দৌড়ে না গিয়ে সাধারণ মানুষ, এক দেশের মানুষ আরেক দেশের ওপর নির্ভরশীলতা, ভালোবাসা বাড়াতে আপত্তি কোথায়? কিন্তু এইটার একটা ভয়ঙ্কর খারাপ দিক আছে পার্থদা। আজকে হচ্ছে মানবাধিকার দিবস। এই দিনে একটা ভিডিও সামনে এলো, কবেকার ভিডিওটার ডেট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। খাস ঢাকার উত্তরায়, কোনো গণ্ডগ্রামে নয়, একজন ইসকন সদস্য, তার ওপর হামলা করা হচ্ছে, অসহায়ভাবে তিনি প্রাণ ভয়ে কাঁদছেন। আমি বলছি অথচ সরকারিভাবে তদারকি সরকার যিনি চালাচ্ছেন, আমি দেবাশিসদার সঙ্গে একমত নই যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। এখনও মৌখিকভাবে কাগজপত্রে কোনো যুদ্ধ ঘোষণা করেননি, কিন্তু তিনি স্বীকারই করছেন না যে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আমি বলছি, আমি প্রথম দিনও বলেছিলাম যে সমস্যা আছে, সেটা স্বীকার না করলে সমস্যার সমাধান হবে কি করে? কোথাও একটা এই শাড়ি পরানোটা প্রতীকী, কিন্তু মানুষে মানুষে বিভেদ এবং এই যে বিদ্বেষ, এটাই এই মানুষগুলোকে কষ্টে রাখছে, মানবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি না, এই আনফর্চুনেট ঘটনাটা সেটাই কোথাও একটা আটকানো দরকার। আপনি যেটা বলছিলেন যে দেখুন, একটা ঘৃণার রাজনীতি সীমান্তের ওপার থেকে হচ্ছে, তো ভারত সম্পর্কে ঘৃণা তৈরি করার, এই যে শাড়ি পোড়ানো থেকে শুরু করে যাবতীয় যা কিছু বলছেন, এর পাল্টাটা না ঘৃণার রাজনীতি হয় না। আমি আপনাকে এটাই বলতে চাইছি যে ফলে পেসমেকার কোন দেশের বানিয়েছেন এটা যেরকম ইরেলিভেন্ট কথা, ইকুয়ালি ইরেলিভেন্ট যে বাংলাদেশের সেই লোকটা যে প্রচার করছে কলকাতায় চিকিৎসা না করা দিকে করাচিতে যাব, অ্যাবসলিউটলি বেসলেস।
আমি এখানেই বলছি যে বাংলাদেশের যে রোগ এইটা পরিষ্কার যে ওখানে মানবাধিকার আক্রান্ত হচ্ছে সেদিন থেকেই, যেখান থেকে রাষ্ট্র সেই রকম ভাবছে ভারতের ভিসা ভারতীয়দের প্রতি কড়াকড়ি করে আমি পাকিস্তানের প্রতি শিথিল করছি, মানে কি রাষ্ট্র এইভাবে ভাবছে। আমি তো আবারও বলছি ওই রাষ্ট্রের যে চরিত্র বদলটা হয়েছে, আমি দেবাশিস বাবুর সাথে এখানে একমত নই যে আসলে 71-এ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছিল ওটা একটা ইতিবাচক পরিবর্তন ছিল, এবং এই ইতিবাচক পরিবর্তনে আমরা স্বস্তিতে ছিলাম, বাংলাদেশের স্বাধীনতার সাথে ভারতবর্ষের নাম জুড়ে গেছিল। আজকের যে পরিবর্তনটা হচ্ছে এটা একটা নেতিবাচক পরিবর্তন, অর্থাৎ আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে মৌলবাদ সাম্প্রদায়িক বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়েছে, হুইচ শুড বি প্রোটেক্টেড, যেটাকে আটকানো দরকার। ওয়েট ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে সেখানে হচ্ছে যে আমার দেশের সরকারেরও কিছু ভূমিকা পালন করা আছে, কারণ আজকের প্রতিবেশী যদি অরক্ষিত থাকে তাহলে আমিও সুরক্ষিত থাকতে পারি না। ফলে আপনি ভাবুন যে আমাদের দেশে সুমন, যে আপনার মনে থাকবে যে পারসিকিউশনের বিরুদ্ধে যে আমাদের সংসদ তোলপাড় হয়ে গেল, 3টে বছর তোলপাড় হয়ে গেল যে বিদেশি দেশগুলোয় সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন, সরকার আইন পাস করছে নাগরিকত্ব আইনের, আর এখানে দাঁড়িয়ে আমাকে শুনতে হচ্ছে আজকের আলোচনা সভায় আমার বন্ধু সজল বা দেবাশিস বাবু যে আমরা বাঙালি হিসেবে রাজপথে চিৎকার করব আর সরকার থাকবেন নীরব। অর্থাৎ যারা নাগরিকত্ব আইন পাস করলেন, ভিন দেশে এই মানুষগুলো নাগরিক হিসেবে যারা আছেন, যারা পারসিকিউটেড হচ্ছেন, তাদের প্রশ্নে একটি সদর্থক শব্দ পার্লামেন্টে আমি শুনিনি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী যেরকম ওই আইন অনুযায়ী কিন্তু কাট অফ ডেট হচ্ছে 2014। মাই পয়েন্ট ইজ দ্যাট যে পারসিকিউশন নিয়ে যারা সরব হয়েছিলেন তারা এই ক্ষেত্রে নীরব, এবং না 2014 31 ডিসেম্বর হচ্ছে সিএ কাট অফ ডেট। এবার আমি বলছি আমি আমার সময়টা আছে, ওয়েট না আপনার সময় আমি বলি, আমি আবার বলছি আগুন যদি বাংলাদেশে লাগে, প্রতিবেশী বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে দাহ্য বস্তু আছে কিনা সেটাও খোঁজ রাখতে হবে। ফলে সেই কারণের জন্য যখনই হিন্দু ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, আমি ইকুয়ালি বাংলাদেশে যখন আমি চিন্তিত হই, একই সময় গত 25 দিনের মধ্যে যদি সামলেতে 5টা লোক মারা যায়, খুন হয়ে যায় একটা ধর্মস্থানে, তাহলে আমি আবার বলছি ফলে সেই কারণে কেউ শুনতে পারবেন না, 3জন কথা বললে কেউ শুনতে পারবেন না। আমি আসবো কেউ উত্তর দেবে। আপনারা তাসলিমান নাসরিন তালিয়ে চলে গেল থেকে আপনার মুখে গত 10 বছর ধরে এই দেশে যা চালিয়েছে তাসলিমান নাসরিন নিয়ে আপনারা কথা বলবেন, ইউ ক্যানট, আপনারা পারবেন না, আপনারা পারবেন না। আমি থামালাম, আপনারাও বিবেকের কাছে প্রশ্ন করুন। কি প্রশ্ন করুন? প্রশ্ন করার দায়িত্ব তো আমার। গত 10 বছর বেশ আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বেশ, এক হচ্ছে খুব স্পষ্ট করে বলা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার সেইটা আক্রান্ত হচ্ছে। কেন এই কথা বলছি, এত বড় কথা কেন বলছি? বিশ্বনাথ, আজকে আমাদের হাতে ইস্যু হয়েছে সম্ভবত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটি স্পষ্ট কাগজ আছে, ওদের আর কি বার অ্যাসোসিয়েশন কি বলছে, তার রাষ্ট্রীয় মিথ্যাচার কোথায় গেছে তার একটা রিফ্লেকশন সমাজ জীবনে কিভাবে পড়ে। দেখুন, এর আগে আমরা কি দেখেছি, যেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে তোলা হলো সেই দিন আমরা দেখেছি তার আগের দিন যিনি আইনজীবী 51 জন আইনজীবী প্রথম দিন দাঁড়িয়েছিলেন, অর্থাৎ 25 তারিখে তাকে গ্রেফতার করা হলো, 26 তারিখে দাঁড়িয়েছিলেন, পরের দিন একজনও দাঁড়ালেন না। কেন দাঁড়ালেন না? বারবার এই স্টুডিওতে আমরা আলোচনা করেছি। দাঁড়ালেন না এই জন্য যে তাদের মেরে আইসিইউতে একজনকে পাঠিয়ে দেওয়া হলো, একজনের চেম্বার যেটা সেখানে তাণ্ডব করা হলো। তারপরে প্রকাশ্যে এই চট্টগ্রাম আদালত চত্বরে আমরা দেখেছি স্পষ্ট বলা হচ্ছে কেউ যদি ওকালতনামা দিতে আসে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবী সেখানে দাঁড়ান, তাকে গণপিটুনির সম্মুখীন হতে হবে। অন ক্যামেরা আইনজীবীদের একটা অংশ এটা বলছেন, অর্থাৎ সোজা কথা ভয় দেখিয়ে দাঁড়াতে দেওয়া হলো না। এখন এই কাগজটা কি বলছে?
এই কাগজটা বলছে, আচ্ছা এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশেরই প্রধান বিচারপতি বলছেন যে ন্যায় বিচারের থেকে কেউ বঞ্চিত যেন না হয়, অর্থাৎ প্রধান বিচারপতিকে বলতে হচ্ছে সেই কথা। আর এখানে আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই কাগজ বলছে যে আইনজীবী হত্যাকাণ্ডে ওনারা যাকে আর কি হত্যাকারী মনে করছেন তাদের পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবীকে, অর্থাৎ লার্নেড ব্যারিস্টার, লার্নেড অ্যাডভোকেট এরম বলতে চাইছেন, কোট আনকোট কোনো বিজ্ঞ আইনজীবীকে মামলা না পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমি বলছি ন্যূনতম, এই যে ইউনুস রোজ সকাল বিকেল বলছেন যে দারুণ গণতান্ত্রিক পরিবেশ, ন্যূনতম পরিবেশ কি আছে? এই কাগজ তো তার সাক্ষী দিচ্ছে বিশ্বনাথ দা। না, ইউনুস তো ক্ষমতাটাই এসছেন গণতান্ত্রিক শক্তির বিপক্ষে গিয়ে, মৌলবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে তিনি এসছেন। ফলে আমি খুব পরিষ্কার করে বলতে চাই, ইউনুস যে কথা বলছেন একদম দ্বিচারিতা। একদিকে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আরেকদিকে ইউনুস প্রশাসন কার্যত বলা যে নীরব দর্শক শুধু নয়, সক্রিয়ভাবে মৌলবাদীদের উৎসাহিত করছেন। দিনের পর দিন বিএনপি নেতা, জামাতের নেতা থেকে শুরু করে মানে আইনজীবী বিভিন্ন অংশের থেকে যে বক্তব্য আসছে তাতে পরিষ্কার প্রশাসনের একটা মদত আছে, ইউনুস সরকারের পর সরাসরি মদত আছে। দেখুন সুমনদা, আমি পরিষ্কার বলতে চাই যে এটা আন্তর্জাতিক যে ইসলামিক মৌলবাদ তাদেরই একটা প্রজেক্ট বাংলাদেশকে আফগানিস্তান তৈরি করার, এবং সেখানে রাজনৈতিক মৌলবাদীরা শুধু হাতে হাত মিলিয়েছে। এবং মানে দেখুন, মানে দ্বিজাতি তত্ত্বটা আসলে প্রতিষ্ঠা করতে চাইছে নতুন করে। আমাদের ভয় ভারতীয় হিসাবে সেটাই, কারণ আমরা জানি যে ভারতবর্ষ বহুত্ববাদী দেশ, বহু জাত ধর্ম বর্ণ ভাষা নিয়ে আমাদের এই ভারতবর্ষ। আমাদের কাছে চ্যালেঞ্জ হলো এই দ্বিজাতি তত্ত্ব যারা প্রতিষ্ঠা করতে চাইছে এই মুহূর্তে বাংলাদেশে, তাদের এই তত্ত্বটাকে নস্যাৎ করে দেওয়া। দেখুন মানে WTO রেজিমে আপনি বলছিলেন বাংলাদেশের দ্রব্য বয়কট করার কথা ওনারা বলছেন। আজকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে আমরা সবাই আছি, সেখানে গ্লোবাল ট্রেড হচ্ছে। ব্যারিয়ার তৈরি করার কারো এখতিয়ার নেই, না ভারতবর্ষ তৈরি করতে পারবে আন্তর্জাতিক আইন অনুসারে, না বাংলাদেশ তৈরি করতে পারবে। তাহলে WTO রেজিমে কোনো যদি বিএনপির মতন একটা মানে জাতীয় স্তরের নেতা দলের নেতা যদি ওই ধরনের কথা বলে যে আমি ভারতবর্ষের কাপড় পুড়িয়ে দিলাম, তাহলে WTO রেজিমকেই অস্বীকার করা হয়। আমার প্রশ্ন, গতকালই এখান থেকে আতপ চাল গেছে, ওখান থেকে ইলিশ ঢুকেছে, বিএনপির নেতা জানেন না? আমি আবার বলছি গ্লোবাল ট্রেডের যে নিয়ম নীতি এগুলো উনি জানেন না হয়, নাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে এখন ব্যবসা হয়, আপনি চাইলেও ট্যারিফ বাড়াতে পারবেন না। 100 টন আতপ চাল আমরা পাঠিয়েছি, আর ওখান থেকে 5 কোটি টাকার মাছ ঢুকেছে। এবং সুমন, আমি বলছি যে আপনি যদি আগুন লাগাতে চান না, তাহলে কিন্তু আপনার ঘরেও আগুন লাগবে। মানে আজকেই আরাকানের, মানে মায়ানমারে আরাকানের মানে আউটপোস্ট যেভাবে দখল হয়েছে বলে মায়ানমার দাবি করছে, আমি বলছি আগামী দিন যদি মায়ানমার থেকে আপনার আঘাতটা আসে, ভারতবর্ষ কিন্তু থাকবে, সেদিন কিন্তু ভারতবর্ষই আপনার জন্য থাকবে। মানে আমি খুব পরিষ্কার করে বলতে চাইছি যে এইরকম একটা অবস্থাতে 2-3টে স্ট্র্যাটেজি কিন্তু ভারত সরকারও নিতে হবে। মানে আমাদের মানে হাই কমিশনারকে ডেকে পাঠাবে আর আমার থ্রেট করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমরা কেন প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি নিচ্ছি না? আমরা দেখুন দিনের পর দিন প্রত্যেকটা ঘটনা ঘটছে। এই যে আজকে যে ছেলেটি ছবি আপনি দেখালেন, প্রত্যেকটা ঘটনার কনটেক্সটে কেন আমার মানে বাংলাদেশের যিনি হাই কমিশনার দিল্লিতে আছেন তাকে আমি ডেকে পাঠাচ্ছি না? তাকে কেন আমরা বোঝাতে পারছি না যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সরকার নির্লিপ্ত থাকছে এবং সরকারের নির্লিপ্ততার ফলেই হিন্দুদের অত্যাচারিত হচ্ছে ওইখানে? এটা গেল এক। দ্বিতীয়, যেটা হিউম্যান রাইটস কমিশনের কাছে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা বিষয়টা মানবাধিকারের জায়গাটা নিশ্চিত করতে পারছি না, কেন নিয়ে যেতে পারছি না? এবং আমি আজকেও আর্গু করবো আপনাকে, সেটা হলো জেনারেল অ্যাসেম্বলিতে আলোচনা। আপনি বলতেই পারেন যে রিজিওনাল প্রবলেম ভারত রিজিওনালি সলভ করতে চাইছে, এটা নিশ্চয়ই একটা আর্গুমেন্ট হতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে এটা যেহেতু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের পার্ট, আমি কিন্তু এখানে চুপ করে থাকতে পারি না। আমার একটা মানে স্ট্রং ডিপ্লোমেসি দরকার, এনগেজমেন্ট দরকার। সেখানে ইউনাইটেড নেশনের প্রয়োজনে সিকিউরিটি কাউন্সিলে গিয়ে মানে পিস কিপিং ফোর্সের জন্য আবেদন করে সেখানে পিস কিপিং ফোর্স করে আমার মানে হিন্দুদেরকে প্রোটেক্ট করতে হবে। এবং আপনি বলুন, এইটা তো ফ্যাক্ট যে আমি ডেমোক্রেটিক স্পেস পরিসরটাকে আমি কেন উৎসাহিত করব না? আজকে যে প্রশ্নটা আসছে, পশ্চিমবাংলাতে সত্যি মানে বুদ্ধিজীবীরা কি মারা গেছে? আমি তো বুদ্ধিজীবীদের একটা মিছিল দেখতে পাচ্ছি না। আমি তো কবি সাহিত্যিকদের মিছিল 71 সালে দেখে শুনেছি যে একের পর এক মিছিল হয়েছে। কোথায় আজকে কবি সাহিত্যিক মিছিল? এবং একই সাথে রাজনৈতিক ইসরায়েল নিয়ে গাজা স্ট্রিপ নিয়ে মিছিল বের হয়। এই নিয়ে আপনি আমায় বলুন, রাজনৈতিক দলগুলো ভেদাভেদ থাকবে কেন?
সবাই একসঙ্গে কেন বেরোবে, একদম শুভেন্দু একদম একদম। মমতাকে বলবে, মমতা কেন শুভেন্দুকে বলবে? আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়িত্ব নেই? একটা সবচেয়ে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস, তারা কেন মিটিং মিছিলে নেই? বেশ বেশ বেশ, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নেব। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, এসব ভালো মুখে বুঝিয়ে কিছু হবে না, যেমন অসুখ তেমন তার ওষুধ দরকার। পৃথ্বীরাজ হালদার লিখছেন, বাংলাদেশে অসুর শক্তির আবির্ভাব ঘটেছে, এদের নিধন নিশ্চিত। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, কড়া বার্তার ওষুধে পাকিস্তান বাংলাদেশের হুমকি বন্ধ হবে না, এবার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। সৌমেন সরকার লিখছেন, বাংলাদেশ নিজের ক্ষমতা ভুলে গেছে, ভারতকে ভয় দেখাতে গিয়ে নিজেদের হাস্যকর করে তুলেছে। সুখেন চক্রবর্তী লিখছেন, বাংলাদেশ আগেই ইতিহাস ভুলেছে, এবার তারা ঐতিহাসিক ভুল করছে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে একের পর এক এক্সক্লুসিভ প্যাকেজ বাংলাদেশ থেকে দেখাবো আপনাদের, সঙ্গে থাকবেন।